নমস্কার, আমি দেবব্রত মণ্ডল। আজ আবার এসেছি সমাজ নিয়ে আলোচনার বিষয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সমাজের পরপর ক্লাসগুলি আমি পরপর আলোচনা করছি, প্রত্যেকটা ভিডিও ছাড়া হচ্ছে। আজ যেটি আলোচনা হবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস সম্পর্কে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি, আর আজ তার পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হবে। ভিডিওগুলি যদি ভালো লাগে পাশে থাকো এবং লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি মূলত যেভাবে আলোচনা করব, সাধারণত স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে বাংলা সমাস বা বাংলা ব্যাকরণ আসে, ঠিক সেই ধরনের কী ধরনের প্রশ্নগুলি আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। তার আগে আলোচনা করব যে বিষয়টি যেন সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্য অনুযায়ী শেখা যায়। তারপর যে প্রশ্নগুলো বিগত বছরে এসছে সেগুলো আলোচনা হবে। চলো আলোচনা যাই। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এখন আমি এর আগে আলোচনা করেছি সাধারণ কর্মধারয় সমাস সম্পর্কে। কর্মধারয় সমাস সম্পর্কে যেগুলো প্রথমে জানতে হবে যে এর সংজ্ঞা কি বা এর বৈশিষ্ট্য কি, কিভাবে চিনব, কিভাবে এই সমাস নিরূপণ করব, সেটা আমি আগের ভিডিও দিয়ে দিয়েছি। এখন যেটা আলোচনা করব যে কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ এবং প্রতিটি শ্রেণী বিভাগের ব্যাখ্যা এবং কোনটি কোন শ্রেণীতে পড়ছে সেটি কিভাবে নিরূপণ করব। পরীক্ষার হলে যখন লিখবো আমরা বা লিখতে হবে, তখন কিন্তু কর্মধারয় সমাস ইন জেনারেল বললে হবে, কিন্তু আইডেন্টিফাই করে দিতে হবে এটি কোন ধরনের সমাস বা কর্মধারয় সমাসের কোন শ্রেণীতে পড়ছে। নাও আলোচনায় যাই। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের কটি ভাগ? এখানে 5টি ভাগ। কর্মধারয় সমাসের 5টি ভাগ আছে। কি কি ভাগ আছে? সাধারণ কর্মধারয় সমাস, তারপর রয়েছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, তারপর রয়েছে উপমান কর্মধারয় সমাস, তারপর রয়েছে উপমিত কর্মধারয় সমাস, তারপর রয়েছে রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে আমরা এই 5 শ্রেণীতে ভাগ করতে পারি। এইবার আমরা এই 5 শ্রেণীর প্রত্যেকটি সংজ্ঞা, প্রত্যেকটির উদাহরণ সম্পর্কে আলোচনা করব। এবার একটা পয়েন্ট তোমাদের জানতে হবে যে এই উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাস, এই তিনটিকে আমরা তুলনামূলক কর্মধারয় সমাস বলতে পারি বা তুলনামূলক সমাস বলতে পারি। এই তিনটিকে নিয়ে একটি ভাগ আছে, সেটিকে আমরা কি বলবো? তুলনামূলক। এই তুলনামূলক কর্মধারয় সমাসের মধ্যে, এই তুলনামূলক কর্মধারয় সমাসের মধ্যে কি পড়ছে? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাস। আর সাধারণ কর্মধারয় সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস এগুলো তো আলাদা আছেই। এখন সাধারণ কর্মধারয় সমাস আমাদের আগে আলোচনা হয়ে গেছে, ভিডিওটা দেখে নিও। এইবার আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে এবার আমরা আলোচনা করব। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাসকে আমরা কিভাবে চিনব, কিভাবে নিরূপণ করব পরীক্ষা হলে পড়লে, বা এর সংজ্ঞাটা কি? যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যে এক বা একাধিক প্রধান পদ লুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। কি বলা হচ্ছে? যে কর্মধারয় সমাসের মধ্যে, সমাসটি কর্মধারয় হবে, এবার তার কি হবে? ব্যাস বাক্য করতে গেলে তার মধ্যে যে বাক্যগুলি থাকবে সেখানে এক বা একের অধিক পদ থাকবে, সেই পদগুলি যখন লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ যখন আমরা সমাসটি করব
সমস্ত পদ অর্থাৎ সময়বদ্ধ পদে সেই ব্যয় বাক্যে কোনোরূপ চিহ্ন থাকবে না, অর্থাৎ মাঝখানের পদটি লুপ্ত হয়ে যাবে। সমাস যখন নিরূপণ করব, সমাসের পূর্বপদ এবং পরপদের মাঝখানে শব্দ এক বা একাধিক দুটি শব্দই লুপ্ত হয়ে যাবে সমস্ত পদে গিয়ে, তখন তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলব। ঠিক আছে, একটা উদাহরণ নিই, যেমন সিংহাসন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। সিংহাসন কাকে বলবো? যে সিংহ চিহ্নিত আসন, সেটি হলো সিংহাসন। এখন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত অর্থাৎ সিংহের চিহ্ন রয়েছে এমন বসার জায়গা যেটাকে আমরা সিংহাসন বলছি। এটা রাজকীয় সম্মান সিংহাসন, যার মূল অর্থ। তাই সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত শব্দটি, এই চিহ্নিত শব্দটি মধ্যপদ, এটা কিন্তু লুপ্ত হয়ে গিয়েছে সমস্ত পদে গিয়ে, অর্থাৎ সমাসবদ্ধ পদে গিয়ে। ভালোভাবে বোঝো, সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা পূর্বপদ এবং পরপদ মাঝখানে মধ্যপদ রয়েছে ভাঙা হয়েছে, এটাকে এই সমস্তগুলোকে আমরা বলছি সমস্যমান পদ। এবার সমস্ত পদ অর্থাৎ যখন সমাস করছি, এই সিংহ চিহ্নিত আসনটি সিংহাসন হয়েছে। দেখো এই চিহ্নিত এই মাঝখানের শব্দটি সিংহাসনে বিন্দুমাত্র নেই, চিহ্নিত শব্দটি এখানে নেই। অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কি হবে, পূর্বপদ এবং পরপদের মধ্যে এক বা একাধিক পদ থাকবে, অর্থাৎ এক বা একাধিক ব্যাস বাক্য থাকবে। সেই ব্যাস বাক্যগুলি যখন আমরা সমাস করব, সেই সমাসবদ্ধ পদে তার কোনো বিন্দুমাত্র লেশ বা চিহ্ন থাকবে না, তাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণে আসি, ভিক্ষান্ন, অর্থাৎ ভিক্ষা করে যে অন্ন পেয়ে গিয়েছি বা ভিক্ষা করে যে অন্ন পাওয়া যায় তাকে আমরা বলি ভিক্ষান্ন। এটাকে ভাঙলে কি হচ্ছে, ভিক্ষা লব্ধ অন্ন। সব থেকে মজার বিষয়, ভাঙাটা কি, সমাসে প্রত্যেকটা শব্দ যখন পড়বে যে এটাকে ভাঙতে হবে পরীক্ষা হলে, তখন কি করবে, এটা বারবার পড়বে, যদি আটকে যায় যে কি করব কি করব, এর মধ্যে অর্থ নিহিত রয়েছে, সেই অর্থটা বেরিয়ে যাবে। যেমন ভিক্ষান্ন, ভিক্ষাযুক্ত অন্ন, অর্থাৎ ভিক্ষা করে যে অন্ন পাওয়া গিয়েছে, ভিক্ষার দ্বারা অন্ন বা ভিক্ষালব্ধ অন্ন। এখন এটাকে কিভাবে করব, যে ভিক্ষান্ন, ভিক্ষা লব্ধ অন্ন, অর্থাৎ ভিক্ষা দ্বারা বা ভিক্ষা লব্ধ, ভিক্ষা করে এই অন্নটা পেয়েছি, দ্বারা দিয়ে হলে অন্য প্রসঙ্গে এসে যাবে। যদিও একটি সমাস অনেক সময় দুটি সমাসে রূপান্তরিত বা কনভার্ট করা যায়। এখন এখানে আলোচ্য বিষয় ভিক্ষান্ন, ভিক্ষা লব্ধ অন্ন, অর্থাৎ ভিক্ষা করে লব্ধ, লাভ করেছে এই অন্ন আমরা পেয়েছি। দেখো ভিক্ষার সাথে লব্ধ যুক্ত রয়েছে, কিন্তু কিন্তু এই দুটি পদের মধ্যে এই লব্ধ শব্দটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। দেখো ভিক্ষান্ন হয়ে গেছে, ভিক্ষা আর অন্য দুটো মিলে ভিক্ষান্ন হয়েছে। মধ্যপদলোপে এইভাবে হলো যে মধ্যপদের কোনো অর্থই বা মধ্যপদের তোমার কোনো শব্দই কিন্তু এখানে যুক্ত হলো না। ভিক্ষান্ন, ভিক্ষা অন্ন দুটো মিলে হয়ে গেল ভিক্ষান্ন, অর্থাৎ লব্ধটা এখানে বাদ হয়ে গেল। আবার আসি, যে মরুভূমি, মরুভূমি মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো মরুভূমি, মরুময়ী ভূমি, যেখানে ধুধু হচ্ছে বালি, শুধু বালি আর বালি, বালিয়াড়ি, ঢিবি। আচ্ছা, মরুভূমি, মরুময়ী ভূমি, মরুভূমি মানে মরু হয়ে গিয়েছে, মরুময়ী ভূমি, মরুভূমি। এই মই শব্দটা দেখো যখন মরুভূমি হয়ে গেল তখন কিন্তু এখানে যুক্ত হলো না, যুক্ত হতে পারতো কিন্তু হলো না, হলো না। এই না হওয়ার জন্যই এটি এই মাঝখানের পদ বিলুপ্ত হয়ে গেছে বা লোপ পেয়েছে বা বাদ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে বা নিশ্চিষ্ট হয়ে গেছে বা নিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্যই আমরা এটাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলছি। আরেকটা উদাহরণে আমরা যাই, আকাশবাণী। সবাই আমরা আকাশবাণী খবর শুনি, মূলত যাদের গ্রামে বাড়ি আমাদের, আমরা সবাই খবর শুনি আকাশবাণী। আকাশবাণী এটা অনেক প্রকার এসছে, আকাশ মারফত প্রেরিত বাণী। এখানে অনেকবার করবে আকাশ মারফত প্রেরিত যে বাণী, যে আসবে না কিন্তু, সমাজটা অন্যরকম হয়ে গেল, দুটো একসাথে দুটো সমাজ হয় না। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশবাণী। দেখো মারফত প্রেরিত, এখানে পরপর দুটি পদ বা দুটি শব্দ মাঝখানে রয়েছে, লোপ হয়ে গেল। তাহলে সমাসে কর্মধারয় মধ্যপদলোপী সমাসে কি হলো, যে এক বা একাধিক পদ বা শব্দ লোপ পায়। সেখানে আকাশবাণী, আকাশ মারফত প্রেরিত বাণী, অর্থাৎ মারফত প্রেরিত দুটি শব্দ আছে, দুটি শব্দই কিন্তু মাঝখানে লোপ পেয়েছে।
তাই এটা হয়ে গেল আকাশ বাণী। সিংহাসন, ভিক্ষালব্ধ, অন্ন অর্থাৎ সিংহাসন, ভিক্ষান্ন, আকাশবাণী, এই উদাহরণগুলো অনেক পরীক্ষায় এসছে এবং আসার চান্স প্রবল থেকে যায়। এবার আমরা আরো কয়েকটা উদাহরণে যাই। একাদশ, একাদশ অর্থাৎ একাধিক দশ, অর্থাৎ একাদশ কত অর্থ 11, তাহলে একাধিক দশ অর্থাৎ 10-এর অধিক 1, 11 বা একাদশ। একাধিক, দেখো একাধিক 10, এই ধিক মাঝখানে যে মধ্যপাঠটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল যখন একাদশটি পূর্ণভাবে আমরা করলাম বা যখন সমস্ত পদ বা সময়বদ্ধ পদ করলাম। এবার ছাত্র জীবন, ছাত্র জীবন কি হবে? ছাত্রকালীন জীবন, ছাত্রকালীন জীবন, দেখো কালীন কিন্তু মধ্যপদ। এবার যখন সময়বদ্ধ পদ করলাম ছাত্র জীবন, তখন কালীন শব্দটি থাকলো না, ছাত্র জীবন শুধু ছাত্র জীবনই হয়ে গেল, কালীনটা থাকলো না। ধর্মঘট, যখন কোনো কিছু আমরা ধর্মঘট করি তখন সেটা কি হবে? ধর্ম রক্ষার্থ ঘট, অর্থাৎ রক্ষার্থ যে শব্দটি, কোনো একটা দাবি দেওয়া আদায়ের জন্য ধর্মঘট হয়, তা ধর্ম রক্ষার্থ মানে কোনো কিছু একটা সামনে ফোকাস বা লক্ষ্য নিয়ে, এমস নিয়েই আমরা ধর্মঘট করি, বা সেই ধর্মঘটে তখন রক্ষার্থ শব্দটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। মৌমাছি, মৌমাছি কি হবে? মৌ সংগ্রহকারী মাছি, দেখো মৌ সংগ্রহকারী মাছি, সংগ্রহকারী শব্দটি মধ্যপদ, মৌ আর মাছি, মৌ আর মাছিটা মিলে হয়ে গেল মৌমাছি, সংগ্রহকারী পদটি সম্পূর্ণ লুপ্ত হয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন রাজনীতি, রাজনীতি এটা একটা খুব ভালো শব্দ, যে রাজার অনুসৃত নীতি, রাজনীতি সাধারণত রাজাদেরই নীতি হয়, যেখানে কোন নীতি সম্পূর্ণভাবেই থেকে যায়। রাজনীতি রাজার অনুসৃত নীতি, অনুচ্ছ্রিত এই শব্দটি কিন্তু মধ্যপদ, এই মধ্যপদটি বাদ হয়ে গেল বা সম্পূর্ণ লুপ্ত হয়ে গেল, হয়ে কি হলো? রাজনীতি। রাজপুরুষ, রাজপুরুষ রাজ কার্যে নিযুক্ত পুরুষ রাজপুরুষ। এখন এখানে রাজ আর পুরুষ মিলে হয়ে গেল রাজপুরুষ, কার্যে নিযুক্ত, এই যে দুটি পদ রয়েছে, একের অধিক পদ, এই দুটি মধ্যপদ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল বা লুপ্ত হয়ে গেল, এখানে রাজপুরুষ হয়ে গেল। এটা হলো মধ্যপদবী কর্মধারার একটা দৃষ্টান্ত।